স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় হলো আবুল ফজলের রাজতন্ত্র তত্ত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটি আমরা দেখে নিচ্ছি। দেখো, তোমরা যারা চাইছো যে আমাদের সাথে যোগাযোগ করবে, তো বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া আমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন প্রসেস চলছে। এবং কোর্স ফির বিষয়টা নিয়ে দেখো তোমাদের অনেকেরই এখনো কনফিউশন রয়েছে। তোমরা যে সেমিস্টারেই থাকো না কেন, যদি তোমরা মেজর স্টুডেন্টস হও সেক্ষেত্রে তোমাদেরকে পে করতে হবে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হবে মাত্র 699 টাকা। খুব সিম্পল পুরো বিষয়টা, এবং তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু এই স্বল্প মূল্য ধার্য করা হয়েছে, এবং এই স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ। লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, 100% কমন সাজেশন, সমস্ত কিছু স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করে নিতে পারো। চলো এইবারে আমরা চলে আসি আজকের আলোচনার বিষয়। দেখো, আচ্ছা, মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক চিন্তায় আবুল ফজলের নাম কিন্তু আমরা সকলেই কম বেশি শুনেছি। এবং তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন ঐতিহাসিক, দার্শনিক এবং একজন দরবারি পণ্ডিত। আচ্ছা, তাহলে ইনি যে ঐতিহাসিক, দার্শনিক, দরবারি পণ্ডিত ছিলেন, তিনি কোন মুঘল সম্রাটের সময় ছিলেন বা কার আমলে ছিলেন? তিনি কিন্তু মুঘল সম্রাট আকবরের, ঠিক আছে, সেই সময়ের আকবরের প্রধান ঐতিহাসিক, দার্শনিক এবং তিনি দরবারি ছিলেন, ঠিক আছে, দরবারি পণ্ডিত ছিলেন। আচ্ছা, তার বিখ্যাত গ্রন্থ আকবরনামা এবং আইনি আকবরীতে তিনি কিন্তু মুঘল শাসন ব্যবস্থার নৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক ভিত্তি সমস্ত কিছু কিন্তু তুলে ধরেছিলেন। এবং আবুল ফজলের রাজতন্ত্র তত্ত্ব মূলত আকবরের শাসনকে আদর্শ হিসেবে তুলে ধরে, যেখানে বলা হয় যে রাজা কিন্তু শুধুমাত্র শাসক নয়, রাজা কিন্তু এখানে শুধুমাত্র যে ক্ষমতায় এসে প্রজাদের ওপরে অত্যাচার করবে বা শোষণ করবে এরকম কিছু নয়। এখানে কিন্তু বলা হয়েছিল যে রাজা কিন্তু ঈশ্বরের প্রতিনিধি, বা রাজাকে কিন্তু ঈশ্বরের প্রতিনিধি হিসেবে কিন্তু কল্পনা করা হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, আবুল ফজলের মতে রাজা সাধারণত মানুষের মতো নন। যেহেতু বলাই হচ্ছে যে রাজাকে এখানে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে কল্পনা করা হয়েছে, তাহলে তার মধ্যে ঈশ্বর প্রদত্ত এক বিশেষ ঐশ্বরিক শক্তি, বা যেটাকে বলা হয় নূর বা ডিভাইন লাইট, কিন্তু অবশ্যই রাজার মধ্যে রয়েছে। এবং এই যে ঐশ্বরিক শক্তি, এর কারণেই রাজা শাসন করার অধিকার পান। এবং তিনি বিশ্বাস করতেন যে সমাজে শৃঙ্খলা বলো বা শান্তি বজায় রাখার ক্ষেত্রে কিন্তু এমন একজন শাসকের দরকার রয়েছে যিনি সরাসরি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। তো এইভাবে কিন্তু পুরো বিষয়টা বলা হয়েছিল। তাই রাজাকে অমান্য করা মানে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল রাজাকে অমান্য করা নয়, রাজাকে অমান্য করা মানে হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু আচরণ করা। তো এভাবেই কিন্তু পুরো বিষয়টাকে মনে করা হতো। আচ্ছা, আবুল ফজলের চিন্তায় রাজা হলেন ন্যায় ও নৈতিকতার জীবন্ত প্রতীক। মানে বলি না আমরা যে জ্বলন্ত উদাহরণ, তো রাজাকে কিন্তু ঠিক এভাবেই ইমাজিন করা হয়েছে। আচ্ছা, তার মতে একজন আদর্শ রাজার প্রধান কর্তব্য হলো প্রজাদের কল্যাণ নিশ্চিত করা। যেটা একটু আগেই বললাম যে ক্ষমতায় এসে রাজা হওয়া মানে ক্ষমতায় এসে তুমি একাধারে প্রজাদের উপরে অত্যাচার করতে পারবে না, সব সময় কিন্তু প্রজা মঙ্গলের কথা ভাবতে হবে, ঠিক আছে। রাজা যেন কখনো স্বার্থপর না হন, বরং নিজেকে প্রজাদের রক্ষক এবং অভিভাবক মনে করেন। তাই আকবরকে এই যে আদর্শ রাজা রূপে তুলে ধরেন, যিনি ধর্মীয়, সহনশীল, ভীষণভাবে তিনি প্রজাবৎসল ছিলেন, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তো এই আদর্শের মাধ্যমে আবুল ফজল কিন্তু রাজাকে একটি নৈতিক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। বোঝা গেল? তার মানে আবুল ফজলের এই যে রাজতন্ত্র তত্ত্ব রয়েছে, যেখানে কিন্তু পুরোপুরিভাবে রাজাকে ঐশ্বরিক শক্তি বা ঈশ্বরের প্রতিনিধি বা প্রজা কল্যাণে সবসময় তৎপর, বা প্রজাদেরকে শুধুমাত্র প্রজা নয়, তাদেরকে কি বলবো যে নিজস্ব সন্তান এইভাবে মনে করার পুরো দিকটা কিন্তু এভাবে রাজার
সম্পর্কে তুলে ধরা হয়েছিল। আচ্ছা, আবুল ফজলের রাজতন্ত্র তত্ত্বে রাজা ও প্রজার সম্পর্ককে দেখো একটু আগে যেটা বললাম যে পিতা পুত্রের সম্পর্কের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে, মানে প্রজা মানে সন্তান তুল্য, ঠিক আছে? রাজা হলেন পিতা এবং প্রজা হলেন তার সন্তান। যেমন একজন পিতা সন্তানের মঙ্গল চায়, তেমনি রাজা ও প্রজাদের কল্যাণের জন্য সবসময় তৎপর থাকে, সবার আগে তাদের মঙ্গলের কথা কিন্তু চিন্তা করে। প্রজাদের কর্তব্য হলো রাজার প্রতি অবশ্যই আনুগত্য প্রদর্শন করা, আর রাজার কর্তব্য কি সব সময় কিন্তু ন্যায় বিচার করতে হবে, নিরপেক্ষভাবে কোনো কিছু বিচার করা যাবে না, এবং ডেফিনেটলি সুশাসন কিন্তু বজায় রাখতে হবে। আচ্ছা দেখো আর কি বলা হচ্ছে, তিনি মনে করতেন রাজাই রাষ্ট্রের সমস্ত ক্ষমতার উৎস, আইন প্রণয়ন বলো, বিচার প্রশাসন বলো, সমস্ত ক্ষেত্রে রাজার কর্তৃত্ব কিন্তু সবার উপরে রয়েছে, ঠিক আছে? তার আদেশে কিন্তু শেষ আইন হিসেবে গণ্য করা হয়। যদিও রাজাকে এত ক্ষমতা দেওয়া হয়েছে, তবুও আবুল ফজল জোর দিয়েছেন যে রাজাকে নৈতিক ও মানবিক ডেফিনেটলি হতে হবে, না হলে এই ক্ষমতা কিন্তু স্বৈরতন্ত্রে পরিণত হতে পারে। এই জায়গাটা কিন্তু ভালো করে বোঝার আছে। তবে এত কিছু কিন্তু রাজার সম্পর্কে বলা হচ্ছে, তবুও আবুল ফজল কি বলেছেন যে রাজাকে কিন্তু অবশ্যই মানবিক রাজা হতে হবে বা তাকে অবশ্যই নৈতিক হতে হবে। যদি রাজা ক্ষমতায় এসে নিজের কল্যাণের কথা একাধারে ভাবতে থাকেন বা নিজের আখের গোছাতে থাকেন, তখন কিন্তু সেটাকে বা সেই জায়গাটাই কিন্তু আর কি বলবো যে মানবিকতা কিন্তু থাকে না, তখন কিন্তু সেই জায়গাটায় স্বৈরতান্ত্রিকতা কিন্তু শুরু হয়ে যায়। তো যার জন্য কিন্তু আবুল ফজল এই জায়গাটায় ভীষণভাবে জোর দিয়ে কিন্তু তিনি বলেছেন যে রাজাকেও নৈতিক এবং মানবিক হতে হবে, নাহলে কিন্তু সেটা আস্তে আস্তে কি হবে যে স্বেচ্ছায় বা তুমি ক্ষমতায় এসে অত্যাচার শুরু করে দিয়েছো বা স্বৈরতান্ত্রিকতায় সেটাকে তুমি কনভার্ট করে দিয়েছো। তো এইরকম একটা ব্যবস্থা এটা কিন্তু হতে দেওয়া যাবে না। ধর্মীয় দিক থেকে আবুল ফজল ছিলেন উদারপন্থী। তিনি আকবরের সুলহি কুল নীতিকে সমর্থন করেন, যার অর্থ কি যে ধর্মের প্রতি সম্মান এবং সহনশীলতা। তার মতে রাজা যে কোনো একটি ধর্মের কিন্তু প্রতিনিধি নন, বরং সকল মানুষকে নিয়ে একসাথে চলতে হবে, এরকম একটা ব্যাপার। তাই রাজতন্ত্রের সঙ্গে ধর্মীয় সহনশীলতা থাকা অবশ্যই কিন্তু আবশ্যক, যে তুমি শাসনভার সামলাচ্ছ, সমস্ত কিছু করছো, কিন্তু অ্যাজ আ রাজা হিসেবে তোমাকে কিন্তু সকলের ধর্মকে সমানভাবে দেখতে হবে। তবে আবুল ফজলের রাজতন্ত্র তত্ত্বের সমালোচনাও রয়েছে। আচ্ছা, খুব ভালো কথা। দেখো, যখন কোনো একটা বিষয়, আমি যেটা সবসময় বলে থাকি যে কোনো ঘটনা বলো, কোনো থিওরি বলো, যাই কিছু যখনই যেটা আত্মপ্রকাশ করে মানে যখন যেটা তার পজিটিভ দিকগুলো নিয়ে আসে না, এর সাথে সাথে কিন্তু তার কিছু নেগেটিভ দিক বা তার সমালোচনাগুলোও কিন্তু নিয়ে আসে। তো সেরকমই আবুল ফজলের এই যে রাজতন্ত্র তত্ত্ব, এরও কিন্তু কিছু সমালোচনা ছিল। যেমন সমালোচকরা বলেন তিনি রাজাকে অত্যাধিক ক্ষমতা দিয়েছেন এবং প্রজাদের অধিকার নিয়ে তেমন কিছু বলেননি। আচ্ছা, তো এখানটায় বলা হয়েছিল যে আবুল ফজল রাজার সম্পর্কে বা রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বা রাজার মধ্যে ঐশ্বরিক শক্তি রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু সম্পর্কে বলেছেন, কিন্তু এই এত কিছু বলতে গিয়ে প্রজাদের কি কি অধিকার রয়েছে এই জায়গাগুলো তুলে ধরা হয়নি। তো এই বিষয়টা নিয়ে কিন্তু সমালোচনা হয়েছিল। তো এই তত্ত্ব স্বৈরতান্ত্রিক শাসনকে নৈতিক বৈধতা দেয় বলেও অনেকে মনে করেন। আচ্ছা, যেটা একটু আগে বললাম যে রাজাকে মানবিক হতে হবে, নৈতিক হতে হবে, কিন্তু দেখো সেটা নিয়েও সমালোচনা হয়েছে। বলা হয়েছে যে এখানে নাকি রাজা কোথাও না কোথাও স্বৈরতান্ত্রিক শাসনকে ভ্যালিডেশন দিচ্ছিলেন, ঠিক আছে? তবুও মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক চিন্তায় অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা মুঘল শাসনের আদর্শ রূপ তুলে ধরে। তো এই হচ্ছে পুরো বিষয়। এবং শেষে দেখো বলা হচ্ছে যে আবুল ফজলের রাজতন্ত্র তত্ত্ব রাজাকে ঈশ্বর প্রদত্ত নৈতিক শাসক হিসেবে কল্পনা করে, যিনি ন্যায়, সহনশীলতা বা প্রজাবৎসলতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবেন। তো এই ছিল কিন্তু পুরো বিষয়টা, একটু ভালো করে দেখবে। এই যে জায়গাগুলো রয়েছে, বিখ্যাত গ্রন্থ আকবরনামা, আইনি আকবরী, তারপরে রয়েছে তার মধ্যে ঈশ্বর প্রদত্ত, এই জায়গাগুলো রয়েছে না, কিছু টার্মগুলো রয়েছে, এগুলো কিন্তু কোনোভাবে ভুল করবে না এবং ভালো করে এগুলো লিখবে। তাহলে কি হবে, তোমার লেখার কোয়ালিটিগুলো এর সাথে সাথে কিন্তু আরো ডেভেলপ করে যাবে। তো এই হচ্ছে আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়, ইম্পর্টেন্ট টপিক ছিল, ভালো করে দেখবে। আশা করি কনসেপ্টটুকু অ্যাটলিস্ট ক্লিয়ার করতে পারবে। তো সবচেয়ে সেটাই বলবো যে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, ঝটপট কিন্তু যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে। ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে কমেন্ট সেকশনে তোমাদের কমেন্টগুলো রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।